বাংলায় একটি কথা আছে, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ। আমরা সত্যি অন্ধ হয়েছি। সোশ্যাল মিডিয়ার বুলিতে আমরা আচ্ছন্ন হয়ে রয়েছি। 8 থেকে 80 মোবাইল ব্যবহার করে প্রত্যেকে, কিন্তু এই মোবাইল ব্যবহার করতে গিয়ে যে ভিডিও এখন আপলোড হচ্ছে, আয়ের একটা উৎসস্থল এই সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোডে আমরা যাদেরকে দেখতে পাই, বিভিন্ন জনের নাম রয়েছে সেখানে। স্যান্ডি সাহা থেকে রাশিয়ান বৌদি, আরো অনেকে রয়েছে যাদের ছবি বা ভিডিও দেখলেই একটা অশ্লীলতা প্রকাশ পায়। যিনি আইনি লড়াই লড়ছেন, যিনি এদের বিরুদ্ধে আইনি সহায়তা নিচ্ছেন এবং আইনি লড়াই লড়ে এদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন আইনতভাবে, আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সঙ্গীতা দাস। কথা বলবো তার সঙ্গে। ভিশন প্লাস নিউজের পর্দায় আপনাকে স্বাগত জানাই। নমস্কার। বলো। এই যে হঠাৎ করে এই উদ্যোগ, একটা সমাজকে শিক্ষা দেওয়ার বার্তা, সমাজের কাছে একটা সুশীল বার্তা পৌঁছবে, কি বলবেন, কেন এই লড়াইয়ে নামা? এই লড়াইয়ে নামার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে আমাদের যে সমাজের যে শিক্ষা সংস্কৃতি যে ঐতিহ্য, সেটা কোথাও একটা না কলুষিত হচ্ছে বিভিন্ন এই ভিডিওগুলোর মাধ্যমে। কারণ আমরা তো বাঙালি, আফটার অল আমরা বাঙালি আর ভারতবাসী। ভারতবাসী হিসাবেই বলো আর বাঙালি হিসাবেই বলো, আমাদের একটা নিজস্ব একটা সংস্কৃতি আছে, আমাদের দেশের একটা সংস্কৃতি আছে, আমাদের দেশের একটা ঐতিহ্য আছে, এবং যেটাকে নিয়ে আমরা গর্ববোধ করি। আর সেটা কোথাও একটা কলুষিত হচ্ছে এই ভিডিওগুলোর মাধ্যমে। এবং যে ভিডিওগুলো শুধু মুখে যে উল্লেখ করে বলবো সেই বলবার রুচিটাও থাকে না, মানে ভিডিওগুলো অশ্লীলতার চরম শিখরে পৌঁছে যাওয়া, মানে কোনো অবস্থাতেই দেহ ব্যবসার থেকে কম নয়। যেটাকে আমরা তো কোনোভাবেই তো দেহ ব্যবসাকে তো প্রমোট করতে পারি না। তো কিছু মহিলা বা কিছু মেয়েরা এই সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে অ্যাবসলিউটলি দেহ ব্যবসা করে যাচ্ছে। আর আমার আপত্তির জায়গায় ওটাই। দেহ ব্যবসায় যদি তোমাদের করতে ইচ্ছা হয়, তোমাদের যদি সেটাই মনে হয় একমাত্র ইনকামের সোর্স, তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে সেটা তোমরা করতেই পারো, কিন্তু তার জন্য অন্য মাধ্যম আছে। তোমরা সেইটাকে কেন ইউজ করছো না? এটা তো সর্বসাধারণের মাধ্যম, এটা তো দেহ ব্যবসার মাধ্যম নয়। তো দেহ ব্যবসার জন্য যদি তোমাদের কোনো প্ল্যাটফর্ম দরকার হয়, তোমরা সেখানে গিয়ে করো, এখানে নয়। আর এখানে আর আমার প্রতিবাদ বা আমার বলার কারণটাই হচ্ছে, বেশিরভাগ যাদেরকে দেখতে পাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে, হয়তো সবার ক্ষেত্রে কতটা কি তারা দেখছে আমি জানি না, আমি যতদূর দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে সব বাঙালি। আর বাঙালি মানেই ধরে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল থেকেই, বেশিরভাগ সব ওয়েস্ট বেঙ্গল থেকে। আর সেজন্য কোথাও একটা নিজের জায়গাকে, নিজের দেশকে এতটা ছোট হতে দিতে না ভালো লাগেনি, বা আমার একেবারে অপছন্দের সেই জায়গা থেকে। আর আমার প্রতিবাদ সেইখান থেকেই। কেবলমাত্র মহিলারা তো নয়, এখন পুরুষরাও কোনো অংশে কম যাচ্ছে না। স্যান্ডি সাহার ঘটনাটা কি বলবেন, ঘটনাটা নিয়ে? এইবার ধরো স্যান্ডি সাহার কথা বলতে গেলে অনেকেই অনেক রকম মন্তব্য করবে, পুরুষ মহিলা পুরুষ নারীর ব্যাপার নিয়ে অনেকেই মন্তব্য করবে, কিন্তু এমন অনেক উদাহরণও আছে কিন্তু যারা স্যান্ডি সাহারই মতো, তারাও কিন্তু ভদ্রভাবে ভিডিও করে। এইবার হয়তো আমাকে অনেকেই বলবেন, অনেকে অলরেডি বলা শুরুও করে দিয়েছেন, কেন স্যান্ডি সাহাকে কেন তাহলে হাই প্রোফাইল বলে, মানে সোশ্যাল মিডিয়াতে হাই প্রোফাইল বলে, মানে এদের যেহেতু ফলোয়ার্স বেশি সেজন্য মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স বলে। তো আমার বক্তব্য হচ্ছে, স্যান্ডি সাহাই হোক আর বড় বড় ক্রিয়েটারই হোক, সবাই তো আমাদের দেশেরই। আমিও যেমন আমার দেশের ভারতবাসী, সেও তো তেমন ভারতবাসী। আমার যেমন একটা দায়িত্ববোধ আছে যে আমার দেশকে স্বচ্ছ রাখা, আমার দেশের সংস্কৃতিকে স্বচ্ছ রাখা। তো কেন সেটা স্যান্ডি সাহার ক্ষেত্রেও নয়, তাই না? স্যান্ডি সাহা যেহেতু একজন বড় ক্রিয়েটার এবং উনি অনেক দিন ধরে এই প্ল্যাটফর্মে উনি আছেন, মানে এখন তো যথেষ্ট পপুলার, ছোট বড় সবাই আছে। স্যান্ডি সাহা মনে হয় বহু বছর ধরে আছেন, এবং স্যান্ডি সাহা অনেক ক্ষেত্রে পজিটিভ মেসেজও তো দেন, সেটাকেও তো আমরা অস্বীকার করতে পারি না। হাসি মজাও যেমন করেন, পজিটিভ মেসেজও দেন, সেটাও তো আমি বলেছি। কিন্তু কিছু কিছু জিনিস যেটাকে মেনে নেওয়া যায় না। ওনার বর্তমানে কিছুদিন ধরে যে ধরনের পোশাক আশাকের ব্যবহার করছে, এবং ওনার ভিডিও ভাইরাল হওয়া মানে সেটা তো ট্রেন্ডিং হয়ে যাচ্ছে, সেটা ওনারই মতো মানসিকতায় যারা আছে বা যারা ওটাকে নিজেদের রুচিবোধের মধ্যে আনছেন, তারাও তো সেইগুলো করছে। তো তার তো একটা প্রভাব তো আমাদের সমাজে পড়ছে বা আমাদের সোসাইটির মধ্যে তো পড়ছে। তো এইরকম স্যান্ডি সাহা যে ধরনের পোশাক পরছেন, এইবার ধরুন আমাদের আশপাশে যদি এইরকমই যদি ব্যাঙের ছাতার মতো যদি গজিয়ে যায়, তাহলে পরিবেশটা কিরকম হবে?
আমার প্রতিবাদ স্যান্ডির কাছে ঠিক এইটুকুই, যে তাহলে যদি আনাচে কানাচে যদি এইরকম পোশাক আশাক করে যদি সবাই ভিডিও করতে শুরু করে এবং সেটাই যদি পোস্ট করতে শুরু করে, তাহলে পরিবেশটা ঠিক কোন জায়গায় যাবে। তারপরেও আমার সব থেকে বেশি আপত্তিজনক বিষয়, স্যান্ডি সাহাকে ধরুন আমরা আমাদের এখানকার মানুষ হিসেবে আমরা সবাই জানি, চিনি তাকে, কিন্তু কিন্তু ঘটনা হচ্ছে যখন ও নাইটি বৌদি হিসেবে প্রমোট করছে, বৌদি মতলব বাঙালি বৌদি, বৌদি মতলব তো নিশ্চয়ই বিদেশি বৌদি হতে যাচ্ছে না, বা অন্য স্টেটেরও নয়। বৌদি, যখন আমি বাংলায় বৌদি কথাটা ব্যবহার করছি তাহলে বাঙালি বৌদি, আর বাঙালি বৌদি আমি যখন নাইটি বৌদি হিসাবে নিজেকে যখন প্রমোট করছি, তো আমরা কি এটাই যে আমাদের বাঙালি মেয়েরা বা বাঙালি বউরা এইরকম নাইটি পরে দেই দেই করে নাচন করে? নিশ্চয়ই নয়। তারপরেও যদি তর্কের খাতিরে ধরে নিলাম যে স্যান্ডি সাহা এইভাবেই করে বা এইভাবেই ক্রিয়েট করে, এইভাবেই তার চলতে থাকে, আমি মেনে নিলাম। কিন্তু স্যান্ডি যখন বিদেশে যাচ্ছে, বিদেশে দেশের বাইরে যখন যাচ্ছে, সেখানেও সে নাইটি বৌদি হিসাবেই প্রমোট করছে, তো সেটা কি আমার দেশের সংস্কৃতিকে কি কলুষিত করছে না, অবমাননা করছে না? আমাদের দেশের সংস্কৃতি কি এটাই বলে যে হ্যাঁ আমাদের দেশের মেয়েরা বউরা এইভাবেই নাইটি পরে বাইরে চলে, এইভাবেই নাইটি পরে দেই দেই করে নাচন করে, আর এইভাবেই তাদের নাইটি কালচারটাই আছে, আমাদের দেশের মেয়েদের অন্য কালচারটা নেই? আমরা বাইরের দেশে যখন প্রমোট করছি, তাহলে তো আমাদের দেশের সংস্কৃতিকেই প্রমোট করছি। আমার আপত্তির জায়গাটা হচ্ছে এই জায়গায়। তুমি বড় ক্রিয়েটর হতেই পারো, তুমি, আর তারপরে সর্বোপরি ও তো অনেক বুদ্ধিজীবীদের মাঝখানেই থাকে, নিজেও ওয়ান টাইপ অফ বুদ্ধিজীবীদের মধ্যেই কাজ করেন উনি। কেউ কি ওনাকে এই ব্যাপারটাতে প্রোটেস্ট করেনি? এটাও আমার একটা বড় প্রশ্ন। উনি তো খুব একটা ছোটখাটো লেভেলে থাকেন না, যথেষ্ট হাই প্রোফাইল লেভেলের মধ্যেই থাকেন। তো কেউ কি এই বিষয়টা প্রোটেস্ট করেনি? হয়তোবা করেছে, হয়তোবা করেনি, আমি সেটা জানি না। কিন্তু আপত্তি যেটা, সেটা আপত্তি। স্যান্ডি তুমিও যা, সঙ্গীতা আমিও তা। তুমিও তোমার দেশের নাগরিক, আমিও আমার দেশেরই নাগরিক, তুমি আমি একই দেশের। কিন্তু যখন দেখছি আমার দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে অন্য দেশের কাছে, আমি কেন সেটা বলবো না? আপনি একটা কথা বলুন, আমরা বেশ কিছুদিন আগে অবধি যদি দেখি, 2 বছর 3 বছর আগে অবধি আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছি, কিন্তু এত খোলা পোশাকে ভিডিও করা বা এইভাবে অশ্লীল ভিডিও করা এটা তো ছিল না। এই কিছুদিন থেকে মাথাচাড়া দিচ্ছে। সোশ্যাল মিডিয়া বা মেটা এরা কি কোনো পদক্ষেপ নিচ্ছে, বা আপনার আইনি প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে? এবার বিষয়টা হচ্ছে মেটা যে বিজনেস পলিসিটা নিয়ে এসেছে, তখন আমার মনে হয় মেটা বুঝে উঠতে পারেনি যে বিষয়টা এরকম জায়গায় যেতে পারে। মেটার চিন্তা ভাবনা কি ছিল, আমি যতদূর জানি মেটার চিন্তা ভাবনা কি ছিল, যে সরকার চাকরি দিতে অপারগ হচ্ছে সব জায়গাতেই, শুধু আমাদের দেশে বলে কথা না, সব জায়গাতেই সরকার চাকরি দিতে অপারগ হচ্ছে। তো আমরা যদি মেয়েদের বা বউদের বা সবাইকে যদি একটা খুব সহজ একটা উপায় যদি বের করে দিতে পারি ইনকামের, তারাও বিজনেস করলো, এবং এখান থেকে যারা এই ভিডিও বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যেভাবেই হোক, তারাও একটা ইনকামের সোর্স পেলো। এইটাই তো ছিল তাদের চিন্তা ভাবনা, যে বাড়ির মেয়েরা বউরা সমস্ত কাজকর্মের পরে যদি একটু 2-5 মিনিট সময় দিয়ে, বেশি তো ব্যাপার না, 2-5 মিনিট 2-10 মিনিট সময় দিয়ে যদি কিছু করতে পারে এবং সেখান থেকে যদি কিছু ইনকাম হয়, এটা তো সকলের জন্যই ভালো। এবং এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, প্রচুর মানুষ এখন এই ইনকামের উপরে তাদের সংসার চলে। তো আমি বা আমরা যারা আমাদের মতো চিন্তা ভাবনা করছি বা করি, এই 2-5 জন ছাত্রীদের জন্য নিশ্চয়ই এত মানুষের ক্ষতির চিন্তা ভাবনা এখন যদি কেউ বলে যে ফেসবুকটাই অফ করে দাও, ইনস্টাগ্রাম অফ করে দাও, ইউটিউব অফ করে দাও, কেন? যারা উপকৃত হচ্ছে তাদের তো উপকারটা কেন নষ্ট হবে? সেটা তো নষ্ট হতে দেওয়াটা ঠিক নয়। কিন্তু তোমরা ভাই একটু যদি শুধরে যাও, ভালো রিলস কি কেউ বানায় না? নিশ্চয়ই ভদ্রভাবেও তো রিলস বানায়, ভদ্রভাবে রিলস বানিয়েও মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স নিয়েই কিন্তু তারা স্ট্যান্ড করে আছে। তো তারা যদি পারে, তোমরা কেন পারবে না? জামা কাপড় খোলাটা তো খুব সহজ পন্থা, তো জামা কাপড় খুলেই যদি তোমাদের সবকিছু করতে হবে, তোমাদের জন্য তো আলাদা প্ল্যাটফর্ম রয়েছে, তোমরা সেখানেই করো। যেখানে সর্বসাধারণের জায়গা, যেখানে সবার উপস্থিতি আছে, ছোট থেকে বড় থেকে বুড়ো থেকে সবার উপস্থিতি যেখানে আছে, সেটা তো দেহ ব্যবসার জায়গা নয়। তো কিছু মানুষজন, কিছু মেয়েরা, কিছু বউরা, কিছু মহিলারা একেবারেই এটা একটা দেহ ব্যবসার প্ল্যাটফর্ম করে নিয়েছে। আর সেই জন্যই এই চিন্তা ভাবনা, সেই জন্যই এই পথে নামা। জানি না কত পারবো, জানি না কতটা হবে, চেষ্টা তো করছি, চেষ্টা করতে তার আপত্তি নেই। আর সেই চেষ্টার জায়গা থেকে যেই হোক না কেন, সে যদি আমিও যদি কোনো ভুল করি, সেটাও নিশ্চয়ই উঠে আসবে। সেখানে কে স্যান্ডি কে সঙ্গীতা এরকম কোনো ব্যাপার নেই,
এরকম কোনোই ব্যাপার নেই। এটা হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য সংস্কৃতির প্রশ্ন। আমাদের শুধু কলকাতা নয়, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, কারণ এই মেসেজগুলো তো বাইরের দেশেও যাচ্ছে, তাই না? অল ওভার ওয়ার্ল্ডে ঘুরছে, এই ভিডিওগুলো তো অল ওভার ওয়ার্ল্ডে ঘুরছে। তখন তো যারা এই ভিডিওগুলো দেখছে, তাই না, যারা প্রবাসী তাদের সঙ্গে তো আমার ব্যক্তিগতভাবেই অনেকের সঙ্গেই কানেকশন আছে। তো সেক্ষেত্রেও তো কথা শুনি, সেক্ষেত্রেও তো কথাগুলো কানে আসে যে এইরকম হচ্ছে, কলকাতায় এইরকম হচ্ছে, তো তখন তো আমাদের শুনতে ভালো লাগে না। আমাদের যেমন ফ্যামিলির মধ্যে কেউ কিছু অবজেকশন করলে সেটা যেমন শুনতে ভালো লাগে না, যখন বিষয়টা দেশের এসে যাচ্ছে, যদি একটু সুস্থ নাগরিক হয়ে থাকি, তো সেটা তো ভালো লাগবে না, এটা তো খুব স্বাভাবিক কথা, তাই না? তো সেই জায়গা থেকে স্যান্ডিও যা, আমিও তা, বাকিরাও সবাই, এখানে আমি স্যান্ডিকে আলাদা করে কিন্তু কোনো রকম আমি আইডেন্টিফাই করতে আমি চাইছি না, আর আলাদা করে ওর কিছু লেভেল দিতে চাইছি না। আমার বক্তব্য হচ্ছে, তুমি ঠিক আছে, তুমি করছিলে সবই ঠিক আছে, নাইটি বৌদি হিসেবে প্রমোট করছো, সেটাও ঠিক আছে, কিন্তু ওর দেখা দেখি এখন অনেক মহিলা, স্যান্ডি না হয় বোথ সাইড মেনটেন করে, স্যান্ডিকে সেই হিসাবে যদিও বা কনসিডার করে দেখিয়ে, কিন্তু অনেক বউরা নাইটি পরে প্লেনে উঠে যাচ্ছে। এটা কি কালচার হলো? এবার হ্যাঁ, আমি যদি জানতাম হ্যাঁ সে সবসময় নাইটি পরেই চলে, তার নাইটি ছাড়া অন্য কিছু পরার তার সামর্থ্য নেই, ওইটাই তার সামর্থ্যের মধ্যে আছে, বা ছাপার শাড়ি ওইটাই তার সামর্থ্যের মধ্যে আছে, ছি, এটা না কোনো রকম ভাবে না ব্যাখ্যা। ছাপার শাড়ি পরে প্লেনে উঠে সে এটাই মানে প্রচার করছে, যেটা ভিউজের জন্য আমি করছি। এবার যে ধরুন ছাপার শাড়ি পরে ভিউজের জন্য সে প্লেনে উঠছে, এটাই একটা মেসেজ দিল সে, মানে আমাদের সমাজে একটা মেসেজ দিল, এবং সেটা বলে কয়ে করছে, যেটা ভিউজের জন্য করছি। কিন্তু একজন যখন ছাপার শাড়ি পরে প্লেনে উঠছে, তাহলে তাকে দেখা দেখি তো আরো 10 জন ছাপার শাড়ি পরবে, তো এটাই কি কালচার? হ্যাঁ, আমি মেনে নিতাম সে যদি সবসময় ছাপার শাড়ি পরতো, ছাপার শাড়িটাই সে, হ্যাঁ, বাঙালি মেয়ে হিসাবে বা বাঙালি হিসাবে ছাপার শাড়ির একটা আলাদা ঐতিহ্য আছে, সেই হিসাবে সে সবসময় ছাপার শাড়িটাই পরে। আছে না আমাদের, আমি এক্সাম্পলটা এখানে তুলতে চাইছি না, বেরিয়ে যাচ্ছিল মুখ দিয়ে, তবু আমি চেপে দিলাম। তো সে যেমন সবসময় একই জিনিসই পরেন, তিনি একই জিনিসই পরেন, সেটা ট্রেন্ডিং হোক আর যাই হোক, তার আইডেন্টিটি ওই জায়গায়। তো যিনি ছাপার শাড়ি পরে প্লেনে উঠছেন, তিনি যদি অল টাইম ছাপার শাড়ি এবং সর্বত্রই ছাপার শাড়ি পরে যাতায়াত করতেন, সেক্ষেত্রে কোনো অবজেকশন থাকতো না। যিনি সবসময় জিন্স পরছেন, টি শার্ট পরছেন বা মডার্ন ড্রেস পরছেন, সে যদি এখন নাইটি পরে প্লেনে ওঠে ভিউজ কামানোর জন্য, অবশ্যই অবজেকশন আছে। আর এই ধরনের ইচ্ছাগুলো কোথা থেকে আসছে? যে একজন বড় ক্রিয়েটার, সে নাইটি পরে চারিদিকে ধেই ধেই করে নাচন করে যাচ্ছে, সে বড় ক্রিয়েটার, সে যেটা করবে বাকিগুলো তো ট্রেন্ডিং এর মধ্যে চলে আসবে, এবার সেটা ট্রেন্ডিং হয়ে যাচ্ছে। এইবার আমার বক্তব্য হচ্ছে, আপনি যেটা প্রশ্ন করলেন শুরুতেই, এইখানেই আমার প্রশ্ন, ও যে ধরনের পোশাক আশাক পরছে ইদানিং কালে, যে ধরনের পোশাক আশাকের মধ্যে দিয়ে ভিডিওগুলো করছে, এটাই যদি বহুল আকারে ভিডিও মানে ভাইরাল হয় এবং সবাই যদি এটাই করতে চায়, আমাদের আশপাশটা কিরকম লাগবে? ব্যাঙের ছাতার মতো লাগবে না? তো সেটা কি আমাদের দেশের কালচার? আমাদের দেশের কালচারের মধ্যে তো সেটা পড়ে না। পরে কি বাড়ির মধ্যে আড্ডা ইয়ার্কি মারলাম, অনেক কিছু হলো, বাড়ির মধ্যে অনেক কিছু করা যায়, বাড়ির বাইরে কি সবকিছু করা যায়? বাড়ির মধ্যেও অনেক কিছু করে ভিডিও আপলোড করা যায়। বাড়ির মধ্যে মানুষ নর্মাল লাইফ লিড করে না, মানুষ তো নর্মাল লাইফেও থাকে। তো বাড়ির মধ্যে অনেক সময় তো অনেক আড্ডা ইয়ার্কি, মানে যেটাকে বলে ছ্যাবলামো, অনেক কিছুই তো করা যায়, সেটাও ভিডিও করে আপলোড করা যায়, সেটার মধ্যে কিন্তু কোনো অপরাধ থাকে না। কিন্তু যখন আমি বাড়ির বাইরে বেরিয়ে কিছু প্রমোট করছি, আমি আমার স্টেটের বাইরে গিয়ে কিছু প্রমোট করছি, আমি আমার কান্ট্রির বাইরে গিয়ে কিছু যখন প্রমোট করছি, তখন অবশ্যই সেটা বলার প্রশ্ন আসে। রাশিয়ান বৌদির পর স্যান্ডি সাহা, কি এফআইআর তাদের এগেনস্টে করা হয়েছে সাইবার ক্রাইমে, এটা কি বলা যাবে আমাদের? এটা রাশিয়ান ভাবিটা, ব্যাপারটা কি, রাশিয়ান ভাবি হচ্ছে একটা উদ্দেশ্য মানে রাশিয়ান, যেহেতু রাশিয়ান ভাবি হিসেবে ও প্রমোট করছে, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে অশ্লীলতা। এখানে কে রাশিয়ান ভাবে বিষয়টা কিন্তু সে না, ব্যক্তি বিশেষ কিন্তু এখানে কোনো বিষয় নয়, কেউ আমার শত্রু নয়, কেউ আমার শত্রু নয়, না রাশিয়ান ভাবি আমার শত্রু, না স্যান্ডি আমার শত্রু, কাউকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি না, কেউ আমার শত্রু না। বিষয়টা হচ্ছে তুমি কিভাবে নিজেকে প্রমোট করছো, কিভাবে নিজেকে প্রেজেন্ট করছো। এইবার তারপরে তুমি রাশিয়ান ভাবি হিসাবে তুমি প্রমোট করছো, তো কোথাও একটা কি হয়, রাশিয়াতে এরকম ভাবিরা হয় এরকম, তুমি যেটাকে প্রেজেন্ট করছো, অথবা তুমি নিজেকে রাশিয়াতে প্রেজেন্ট করছো যে আমার দেশের ভাবিরা এরকম হয়, তাই না? দুটোর কোনোটাই মেনে নেওয়া যায় না, কারণ আমি রাশিয়ান ভাবিদেরও জানি না,
সেই জন্য তাদেরকে আমি ওইভাবে প্রমোট করতে পারি না। আবার যদি আমি ধরে নিই আমি রাশিয়াকে প্রমোট করছি এখানে, বা এখানকারটা আমি রাশিয়াতে প্রমোট করছি, দুদিক থেকে যে দিক থেকেই দেখি কোনো দিক থেকেই মেনে নেওয়া যায় না। তো আমাদের দেশের কালচার হিসাবে, কালচারের দিক থেকে দেখতে গেলে এগুলো প্রত্যেকটাই আপত্তিজনক, সেই জায়গা থেকে আমার প্রতিবাদ। কিন্তু সেখানে ব্যক্তি হিসাবে না, কে ব্যক্তি আমি তাকে চিনতেও চাই না, জানতেও চাই না, তাই না? আমি তার বিষয়টাকে তুলে ধরতে চাইছি যে তুমি এইটা করো না, নিশ্চয়ই ভিডিও করবে, নিশ্চয়ই ভিডিও করবে, নিশ্চয়ই সেখান থেকে ইনকাম করবে, সবকিছু তুমি করবে, কারোর কোনো ভিডিও করা দিয়ে, ছবি পোস্ট করা নিয়ে কোথাও কোথাও আপত্তি নেই। কারণ একটা প্ল্যাটফর্ম যখন হয়েছে, সেই প্ল্যাটফর্মটাকে তো বাঁচিয়ে রাখাটাও তো নিজেদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? আজকে সরকার যদি কোনো কিছু আমাদের যদি সুযোগ সুবিধা দেয়, তো সেই সুযোগ সুবিধাগুলো যারা নিতে ইচ্ছুক, যারা নেয়, তো সেই সুযোগ সুবিধাগুলো যখন তারা নেয়, তো সেটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তো নাগরিক হিসাবে তাদের থাকে। তো সুতরাং এই সোশ্যাল মিডিয়াতে যখন একটা সুযোগ সবাইকে করে দিয়েছে, একটা ইনকামের জায়গা সবাইকে করে দিয়েছে, সবাই ইনকাম করুক, কম করুক বেশি করুক, সবাই ইনকাম করুক, কিন্তু সেটাকে বাঁচিয়ে রাখার রেসপন্সিবিলিটি তো রাখতে হবে, তাই না? আর কোনো অবস্থাতে নিজেদের শিক্ষা, নিজেদের সংস্কৃতি বা নিজেদের দেশকে ছোট করে কোনো কিছু করা আমি অন্তত ব্যক্তিগতভাবে সাপোর্ট করলাম না। এই যে আপনি এই আইনি লড়াই লড়ছেন, এফআইআর করেছেন, আপনার বিরুদ্ধে কেউ সরব হয়েছে বা আপনার কাছে কোনো ফোন আসছে বা কোনো হুমকি আসছে, এরকম কিছু হচ্ছে? ফোন হুমকি বলতে একটাই হুমকি হয়েছিল, যখন রাশিয়ান ভাবিদের বিষয়টা নিয়ে যখন থানাতে বিষয়টা কনভারসেশন যখন হয়েছিল, আফটার কনভারসেশন, তো ওর সঙ্গে যিনি ছিলেন ভদ্রলোক, তিনি আমাকে থ্রেটই করেছিলেন, মানে সিগনেচার আমাকে এখানে করে আসতে হবে, আদারওয়াইজ এই করব ওই করব তাই করব, আমার ছবি টবি এটা ওটা দেখিয়ে সবকিছু, যে আমরা জানি এটা এরকম, তবুও আমরা এটা, যে ওই চ্যাপ্টারটা না আর বলার দরকার নেই, যেহেতু ওরা ওদের ভুল বুঝেই হোক আর না বুঝেই হোক, যেভাবে হোক। আর তাছাড়া থানার সঙ্গেও আমার এই ঘটনার পরেও কথা হয়েছে, ওনাদের সঙ্গে কি কথা হয়েছে সেগুলোর আমি এখানে ডিসক্লোজ করাটা উচিত না, আমি করছি না। ওরাও অনুতপ্ত বিষয়টার জন্য, ওরাও অনুতপ্ত। আর আমার সঙ্গে বা আমাদের মতো, আমাদের সঙ্গে অ্যাডভোকেটদের সঙ্গে, থানার সঙ্গে বা পুলিশদের সঙ্গে তো একটা অন্যরকম রিলেশন তো থাকেই না। যে কেসটা নিয়ে হচ্ছে সেই কেসে যাই হোক না কেন, তারপরে গিয়েও তো, যেমন আমাদের উকিলদের সঙ্গে উকিলদের যেমন হয়, কোর্টের মধ্যে একরকম হয়, কোর্টের বাইরে আসলে আমাদের আবার সেই বন্ধুত্ব সুলভ সম্পর্ক, তো থানা পুলিশের সঙ্গেও আমাদের কিন্তু সেই রকমই ব্যাপার। তো এই ঘটনার পরে আমার কাছে কিন্তু তারা কিন্তু অনেক কিছুই বলেছে, তো ওনারাও বিষয়টার জন্য অনুতপ্ত, সেই জন্য এই বিষয়টা নিয়ে আমি আর তুলতে চাইছি না। আর এখানে তো এমন নয় যে শাস্তি, যে তোমাকে এটাই শাস্তি, তোমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে বা তোমার আইডি ব্যান করে দেওয়া হবে, ব্যাপারগুলো তো এইরকম না। ব্যাপারগুলো হচ্ছে তুমি ভাবো এইটা করো না, এইটা না করো, তুমি এইটা করো, তাহলে সব দিক ঠিক থাকবে। কারণ তোমাকে দেখে দেখে আরো 5 জন করছে। আমি বাড়ির বড়, আমি যদি একটা কিছু খারাপ করি, যখন ছোটরা কেউ কিছু করবে, আমি তো প্রথম কথা শাসন করতে পারবো না। এবার অন্য কেউ যখন শাসন করতে যাবে, তখন তো সে ছোটরাই বলবে আগে ওকে বলো, ও যদি করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না। বিষয়টা কিন্তু এই জায়গা থেকে। এইবার ধরো 10 জনের মধ্যে যদি 5 জনও শুধরায়, 7 জনও শুধরায়, তো সেটাই বা খারাপটা কোথায়? সবাইকে শুধরাতে পারবো না, আমি একা এমন কিছু মানে ইয়ে হয়ে যে উঠতে পারিনি যে আমি সবাইকে শুধরাতে পারবো। কারণ কেন, সবার মানসিকতা যদি আমার মতো হতো, তাহলে তো এই ঘটনাগুলোই ঘটতো না, তাই না? এইরকম রাশিয়ান ভাবিদের তো উৎপত্তিই হতো না, এইরকম স্যান্ডি সাহাদের তো উৎপত্তিই হতো না, বা আরো যারা আছে তাদের তো উৎপত্তিই হতো না। তো সুতরাং দোষ তো উভয় পক্ষের থাকে, যারা তাদেরকে উঠতে সাহায্য করছে দোষ তাদেরও থাকে, আর যারা সেগুলো করছে তাদেরও দোষ থাকে। তো সেই জন্য এক হাতে তো আর তালি বাজে না, তালি তো উভয় পক্ষেরই বাজে, কিন্তু যেহেতু এদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে তাই এদেরকে তুলে ধরাচ্ছে, এছাড়া তো অন্য কিছু না, কেউ আমার ব্যক্তিগত শত্রু নয়। একদম সংক্ষেপে, আগামী দিনে এই ধরনের লড়াই আপনার জারি থাকবে? একদম, অন্তত যতদিন আমি পারবো চেষ্টা করব, যতদিন আমি পারবো চেষ্টা করব। কারণ কিনা এটা কিন্তু আমি অ্যাবসলিউটলি আমি আমার মন থেকে করছি, এখানে কোনো রকম ইন্টেনশন নেই। ইভেন আমাকে অনেকেই জানতে চেয়েছেন, পার্সোনালি অনেকে জানতে চেয়েছেন, অনেকে অনেক কিছু প্রপোজালও রেখেছেন পলিটিক্যাল সাইড থেকে, কিন্তু আমার একটাই কথা, তাদেরকেও আমি রেসপন্স করেছি। এবং আগাগোড়া আপনাদের চ্যানেলেও আমি তো বহুবার বাইট দিয়েছি, তো আমি সাদা কালোতে আগাগোড়াই ছিলাম, সাদা কালোতেই আছি আর সাদা কালোতেই থাকবো। আর যতদূর আমি যদি মরে না যাই, বা আমার যদি এখন যে মনটা আছে সেই মনটা যদি মরে না যায়, তাহলে চেষ্টা করব, যতদূর পারি চেষ্টা করব। তার জন্য যদি একটু বৃহত্তর কোনো যদি কিছু যদি স্টেপ নেওয়ার দরকার থাকে, চেষ্টা করব সেটাও নেওয়ার, কিন্তু চেষ্টা করব। ধন্যবাদ দিদি ভিশন প্লাসের সময় দেওয়ার জন্য।